আমার বিয়ে হয় কনকনে ঠান্ডার সময়। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর আর ছোট এক ননদ ছিল। আমার স্বামী বিয়ের 3 মাস পর অফিসের কাজের জন্য বাইরে চলে যান। সেখানে নাকি 2 মাস থাকতে হবে। এমনিতেই আমার বিয়ে হয়েছে ঠান্ডার সময়। এই সময় স্বামীর পাশে না থাকলে অনেক কষ্ট লাগে। আমার ননদ থাকলে হয়তো আমার পাশে থাকতো। ও বেশি দিন বাড়িতে থাকে না, কারণ আমার শাশুড়ি মারা যাওয়ার পর শাশুড়ি বাবার বাড়িতে আমার ননদকে ওরা নিয়ে গেছেন। ওদের মেয়ে মারা যাওয়ার পর বলে, নাতনিকে আমাদের বাড়িতে দিয়ে দাও, না হলে আমাদের মেয়ের কষ্টটা আমরা ভুলে থাকতে পারবো। সেই জন্য আমার শ্বশুরও নিজের মেয়েকে ওনার শ্বশুর বাড়িতে দিয়ে দেন। আমার শ্বশুর 2টো বিয়ে করেছিলেন, 2জন স্ত্রী মারা গেছেন। আমার শাশুড়ি ছিলেন বড়, আর আমার ছোট শাশুড়ি মেয়ে ওর মারার বাড়িতে থাকেন। তার মানে আমার শাশুড়ি 2জন ছিলেন। আর আমার ননদ আমার স্বামীর সৎ বোন। বিয়ের 3 মাস পর যখন আমার স্বামী অফিসের কাজের জন্য বাইরে চলে যায়, তখন আমি অনেক বাধা দেয়, কারণ সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে। এই সময় একে অপরের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। আর এখন সময়টাও ঠান্ডার। রাতে একা একা বিছানায় ঘুম আসছিল না। স্বামীকে বারবার ফোন দেয়, ও ফোনটা কেটে দেয়। মেসেজ করে যে অফিসের কাজে ব্যস্ত আছি। তাই আমি আর ঘুরে ফোন দেয় না। রাত তখন 11টা বেজে যায়। তখন তো ভীষণ খারাপ লাগছিল, এত ঠান্ডা সহ্য করার বাইরে। এক কম্বলের নিচে 2জন মানুষ থাকলে এমনিতে গরম হয়ে যায় শরীর। তাই আমি ঠিক করে নিলাম আমার শ্বশুরের ঘরে গিয়ে শ্বশুরের পাশেই শুয়ে পড়ব। রাত 11টার দিকে আমি শ্বশুরের ঘরের দরজায় টকটক করবার আওয়াজ দিয়ে লাগলাম। একটু পর আমার শ্বশুর দরজা খুলে আমায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে বৌমা, এত রাতে? তখন আমি কি করে বলবো যে আমার ঠান্ডা লাগছে, সেই জন্য এসেছি। আমি আমার শ্বশুরকে বলি, বাবা, এই ঘরে আমার আজ ভীষণ ভয় করছে, তাই আপনার ঘরে ঘুমানোর জন্য এসেছি। তখন আমার শ্বশুর বলেন, ঠিক আছে, এসো। আরে এই বাড়িটা তো তোমারই, তোমার যেখানে ইচ্ছে সেখানে ঘুমাতে পারো। তারপর আমি গিয়ে শ্বশুরের পাশে শুয়ে পড়ি। এক লেপের নিচে না ঘুমালেও অন্তত একজন মানুষের পাশে তো শুয়েছি। আমার শ্বশুর অনেক ভালো একজন মানুষ ছিলেন। আমাকে বলেন, বৌমা, তোমার যখন যেটা লাগে আমাকে বলো, কারণ আমি তোমার 2 শাশুড়িকে হারিয়েছি, তাই আর বিয়ে করতে ইচ্ছে হয় না। যদি আবার বিয়ে করি, আর আবার যদি স্ত্রী মারা যায়, সেই জন্য বিয়ের কথা আমি আর কখনো ভাবিনি। এমনিতেই পাড়ার লোকে আমাকে নানান ধরনের কথা শোনায়। আমি যাকে বিয়ে করি সে নাকি আমার জীবন থেকে চলে যায়। তাই নিজেকে অনেক কষ্ট করে সামলে রেখেছি, তবু বিয়ে কথা ভাবিনি। আমার শ্বশুর এখনো ছেলেদের মতনই। ওনার বড় ছেলে আমার স্বামী। আমার শ্বশুর বলেন উনি নাকি অনেক কম বয়সে বিয়ে করেছিলেন, আর 2জন স্ত্রীও হারিয়ে ফেললেন। আমার শ্বশুর বলেন, বৌমা, আজ থেকে তুমি যতদিন না আমার ছেলে আসে প্রতিদিন আমার ঘরে শোবে। আমিও প্রতিদিন রাতে আমার শ্বশুরের ঘরে গিয়ে শুতাম। রাতে আমার শ্বশুর আমাদের 2জনের জন্য চা অর্ডার করে আনতেন। আমি বলতাম, বাবা, তোমার যদি চা খেতে ইচ্ছে করে আমাকে বলো, আমি ঘরে বানিয়ে দেব, বাইরে থেকে কেন অর্ডার করে আনো? আমার শ্বশুর বলেন, বৌমা, এত ঠান্ডা রাতে তোমাকে চা বানাতে হবে না। তোমার শ্বশুরের কাছে নিজের ছেলের বউকে চা খাওয়ানোর মতো টাকা আছে। আমি অনেক খুশি হতাম, কারণ আমার শ্বশুর আমাকে এত ভালোবাসেন। আর এত ঠান্ডার মধ্যে গরম গরম চা খেয়ে আমার খুব আরামে ঘুম হতো। কিন্তু কয়েকদিন থেকে আমি অনুভব করছি সকালে ঘুম থেকে ওঠার পর আমার সরাসরি পাথরের মতো হয়ে যায়। হাঁটাচলা করতে আমার অনেক কষ্ট হয়। আমার শ্বশুরের উপর আমার মাঝে মাঝে সন্দেহ হয়, কিন্তু পরে ভাবি উনি আমার শ্বশুরকে নিয়ে আমি এইসব কি ভাবছি। এইসব বাবা ও পাপ বলে আমার, কারণ উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আমিও সব সময় আমার শ্বশুরকে নিজের গুরুজন হিসেবে সম্মান করি। একদিন বাবা কার সাথে ফোনে কথা বলছিল। আমি যখন পাশে আসি তখন কিছু না বলে ফোনটা কেটে দেন। না চাইতেও বাবার উপর আমার কেন জানি একটা সন্দেহ চলে আসে। আমি বাবাকে বললাম, বাবা, আমি কয়দিনের জন্য আমার বাড়িতে চলে যাচ্ছি। কিন্তু বাবা আমার এই কথাতে মোটেও রাজি নয়। বলেন, বৌমা, বাড়িতে আমি একেবারে একা হয়ে যাব, তাই আরো কয়েকদিন পরে যাবে। শ্বশুরের মুখে এমন কথা শুনে আমিও আর বেশি কথা বলিনি, কারণ হাজার হলে উনি আমার শ্বশুর। আর বাবার বাড়িতেও তেমন একটা শান্তি নেই। আমার মা মারা গেছেন অনেক আগে। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সৎ মা মেয়ে তো দূরের কথা, মুখে বাড়ির কাজের মেয়ের সাথে যেরকম ব্যবহার করে, আমার সৎ মাও বিয়ের আগে আমার সাথে ঠিক তেমনই ব্যবহার করতেন।
বাবা প্রথমে অনেক ভালোবাসতেন আমাকে, কিন্তু মা মারা যাওয়ার পর যখন দ্বিতীয় বিয়ে করলেন তখন মনে হচ্ছিল বাবার কাছে আমিও বোঝা হয়ে গিয়েছিলাম। কারণ আমার সৎ মা একটা ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন। বাচ্চাটা হাজার হলেও আমার ভাই। মাঝে মাঝে ওকে দেখার খুব ইচ্ছে হয়। কখনো যদি বাড়িতে যাই তাহলে বাবা মা ঠিক মতো কথাও বলেন না, সেই জন্য বেশি যাওয়া হয় না। শ্বশুরের উপর আজকাল সন্দেহ আসছে, সেই জন্য ভাবলাম বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে আসব, যা আছে কপালে। কিন্তু আমার শ্বশুর মুঠেও রাজি নয়। এভাবে দিন চলতে থাকে। আমার স্বামী আমাকে আগের মতো ফোন করে না। যখনই ফোন করি খুব ব্যস্ততায় দেখিয়ে যায়। বিয়ের আজ 7 মাস হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না যে আমার স্বামী 2 মাসের কথা বলে এতদিন হয়ে গেল তবুও বাড়িতে কেন আসছে না। যখনই ফোন করি শুধু বলে ও কাজে ব্যস্ত আছে। আর আমার শ্বশুরও মনে হয় চুপি চুপি ফোনে কারোর সাথে কথা বলেন। একদিন আমি এই ব্যাপারটা দেখার জন্য আমার শ্বশুরের ফোনে রেকর্ডিং অন করে রেখে দেয়, কারণ আমার শ্বশুর স্মার্টফোনের ব্যাপারে বেশি কিছু জানতেন না, শুধু ফোন করা আর ফোন কাটা এইসবই জানতেন। আমি ব্যাপারটা দেখার জন্য বারান্দায় গিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তখন আমার শ্বশুর নিজের ফোন ঘরে আর কারোর সাথে ফিস ফিস করে কথা বলছিলেন। আমি বাইরে শান্ত হয়ে বসে আছি, কারণ আমি তো প্রমাণটা আমার হাতে পেয়ে যাব। তারপর আমার শ্বশুর মোবাইল করে রেখে বাজারে গেলেন। মোবাইল হাতে নিয়ে রেকর্ডিং অন করে আমি যা শুনলাম তখন আমার মনে হচ্ছিল যেন প্রাণহীন দেহ নিয়ে দাঁড়িয়ে আছি। কারণ ওটা বাপ ছেলের নয়, সবকিছু একটা ষড়যন্ত্র ছিল। আর আমার বাবা মা সবকিছু জেনে ওর সাথে আমার বিয়ে দিয়েছিল। তাহলে আমার স্বামীকে আজ রাতে আমি সবকিছু খুঁজে বের করবই। রাতে যখন আমি আমার শ্বশুরের ঘরে ঘুমোতে যাই তখন প্রতিদিনের মতো আজও আমার শ্বশুর চা অর্ডার করেন। আমি চাটা হাতে নিয়ে ঘরে থেকে বাইরে আসি বলে বাবা বলছিলেন, বৌমা কোথায় যাচ্ছ? আমি বললাম, না বাবা, কোমরে ভীষণ ব্যথা করছে, তাই হেঁটে হেঁটে চা না খেয়ে নেবো। এই বলে রান্নাঘরে এসে আমি চাটা ফেলে দিই। ঘরে যাওয়ার পর আমার শ্বশুর বলেন, চা খেয়েছো? হ্যাঁ বাবা, খেয়ে নিয়েছি। তখন আমার শ্বশুর বলেন, আমি কি তোমার কোমরে খুব মুখ লাগিয়ে দেব? আমি একটু একটু অবাক হচ্ছিলাম, কারণ আমার শ্বশুর আমার কোমরে মুভ লাগাবেন। আমি বললাম, না বাবা, ঘুমিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বলে আমার শ্বশুরও শুয়ে পড়েন। আমি ঘুমানোর নাটক করে শুয়ে আছি। মধ্যরাতে আমার শ্বশুর আমার সাথে যা করলেন আমার তো সারা শরীরে কাঁটা দিয়ে উঠছিল। কারণ আমার শ্বশুর আমার সাথে আমি ঘুমিয়ে আছি ভেবে আমার শ্বশুর আমার স্বামীকে ফোন করেন। তারপর ফোনটা ভিডিও কলে রেখে আমার শ্বশুর আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। কিন্তু আমি চুপ করে আছি। আমি জানি আমার সাথে আমার শ্বশুর প্রতিদিন এটাই করেন। আজ ছাড় অর্ডার করে খাওয়ানোর ব্যাপারটা আমি বুঝে গেছি। তার মানে আমার শ্বশুর আমাকে চায়ের সাথে কিছু মিশিয়ে খাওয়াতেন যাতে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার স্বামীকে ভিডিও কল করে কেন দেখাচ্ছিলেন? এইসবের মধ্যে কি রাজ আছে? আমাকে জানাতেই হবে। এই ভেবে আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করি, বাবা, এসব কি তুমি না? আমার শ্বশুর, তোমার কি একটুও লজ্জা করে না নিজের ছেলের বউয়ের সাথে এসব করতে? আর আমার স্বামীকে এইসব ভিডিও কল করে দেখাচ্ছ? আমি অনেক দিন থেকে তোমাকে ফলো করে যাচ্ছি, তুমি কি এমন লুকাচ্ছ আমার কাছ থেকে? কে তুমি আর কে যে আমার স্বামী, সেই বা কে? তখন আমার শ্বশুর আমাকে যা বললেন আমার পুরো পৃথিবীটা যেন এক হয়ে গেছিল। আমার শ্বশুর বলেন, না তো আমি তোমার শ্বশুর, আর না সে আমার ছেলে। সে যে আছে সে তোমার স্বামী। তোমাদের বিয়েটা শুধু একটা লোক দেখানো ছিল, কারণ তোমাকে তো আমরা তোমার সৎ মায়ের কাছ থেকে কিনে নিয়েছি। তোমার বাবা শুধু জানেন যে আমি তোমার শ্বশুর আর ও তোমার স্বামী। তোমার বাবা এই ব্যাপারে জানেন না যে তোমার মা তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। যে তোমার স্বামী সেজে তোমাকে বিয়ের নাটক করেছিল, ও আর আমরা অফিসে একসাথে কাজ করতাম। আমার 2 জন স্ত্রী মারা গেছেন সেটা ঠিক, কিন্তু ও আমার ছেলে নয়। ও নিজের দেশে চলে গেছে। তোমার স্বামীও নিজের পরিবার, নিজের সন্তান নিয়ে স্ত্রীর কাছে চলে গেছে। আর আমার 2 স্ত্রী মারা গেছে, সেই জন্য আমি বিয়ে করিনি। আর এখানে আমার বাড়ি নয়। এই পাড়ার লোকেরা জানে যে আমার বাপ ছেলে কাজ করার জন্য এখানে এসেছি। সব থেকে বড় সত্যি এটাই যে তোমাকে আমরা কিনে নিয়েছি তোমার সৎ মায়ের কাছ থেকে। তোমার বাবা এই ব্যাপারে জানলে হয়তো তোমাকে বিক্রি করতেন না, তাই তোমার মা এই ব্যাপারে তোমার বাবাকে কিছু জানাননি। আর তুমি হয়তো এটা জানো না যে তুমি এখন প্রেগনেন্ট হয়ে গেছো। তুমি আমার সন্তানের মা হতে চলেছ। আর তোমাদের যে নকল বিয়ে খেলা চলছিল, সেই ছেলেটা অনেক আগে ডিভোর্স পেপারে সই করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে।
তাই তোমার কাছে এটাই রাস্তা, তুমি আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন থাকবে। তা না হলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সারা জীবন কাটাতে হবে। কারণ তোমার বাবা ও মা তোমাকে বাড়িতে উঠতে দিবেন না। আর এই ব্যাপারে যদি পাড়ার লোকেরা জানতে পায়, তাহলে তোমাকে এই সমাজ থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে। আমি তো এই দেশের নয়, আমি আমার দেশে চলে যাব। সেখানে গিয়ে চাইলে আমি আবারও বিয়ে করতে পারবো। কিন্তু তোমার জীবনের কি হবে তুমি সেটা ভেবে কষ্ট পেও না, যে তোমাকে আমরা কিনে নিয়েছি। আমরা তোমাকে তোমার সৎ মায়ের কাছ থেকে মুক্তি দিয়েছি। কারণ তুমি বলো, এখানে এসে তুমি কোনো কষ্ট পেয়েছো? যাকে আমার শ্বশুর ভেবে মেনে নিয়েছিলাম, তার মুখ থেকে এমন কথা শুনে সেখানেই আমার পুরো শরীর পাথর হয়ে গিয়েছিল। তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। সত্যি আমি মা হতে চলেছি, কারণ সেই দিন ফোনের রেকর্ডিংয়ে আমি ডাক্তারের সাথে কথা বলতে শুনেছি। ডাক্তার বলছিলেন, আপনার স্ত্রীকে ভালো করে খেয়াল রেখো, ওনাকে কোনো মানসিক চাপ দিও না, আপনার স্লিপ প্রেগনেন্ট। তার মানে আমি যাকে আমার শ্বশুর বলে এতদিন এক ঘরে দেখেছি, আসলে সে আমার না শ্বশুর আর না স্বামী। রক্ষিতার মতো আমি একদিন এই ঘরে গিয়েছিলাম আর আছি। প্রথমে ভেবেছিলাম আমি পুলিশের কাছে যাব, কিন্তু যদি আমি পুলিশের কাছে যাই আইন হয়তো ওকে শাস্তি দেবে, কিন্তু যে সন্তান আসতে চলেছে সেই সন্তানের আমি কি জবাব দেব? তখন ও জিজ্ঞেস করবে, মা আমার বাবা কোথায়? তখন আমি ওকে সব সত্যি কথা বলবো কি করে? এই কথা ভেবে আমি পুলিশের পাশে যাওয়া বাদ দিলাম। তাহলে তো আমার কাছে একটাই রাস্তা, এই মানুষটা কি আমায় বিয়ে করতে হবে? এছাড়া আমার কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। নিজের বাবা মার কাছে যোগাযোগ করতে চাইলেও বাবা আমার ফোন ধরতেন না। আমি বুঝতে পারি না যে এই পৃথিবীতে আমি কেন এত অসহায়। আমার পাশে দাঁড়ানোর মতো আপন কেউ নেই। যাদেরকে বিশ্বাস করেছি তারাই ঠকিয়েছে আমায়। তাই শেষমেশ আমি ভেবেই নিলাম যে যে যতটা পাপ করেছে তাদের বিচার তো একদিন হবেই। আর আমার সন্তানের কথা ভেবে এই মানুষটাকে বিয়ে করার জন্য আমি হ্যাঁ বলে দেই। যে ছেলেটা আমার বাবার কাছ থেকে আমাকে বিয়ে করে এনেছিল, সেই ছেলেটা ডিভোর্স পেপার আমার সামনে এনে দেয়। যাকে আমি এতদিন আমার শ্বশুর ভেবেছিলাম, সেই ডিভোর্স পেপারে আমি সই করে দেই। তখন লোকে দেখানোর বিয়েটাও শেষ হয়ে যায়। তারপর আমি আমার সন্তানের বাবার সাথে বিয়ে করে এই বাড়িতেই থেকে যাই। কারণ মেয়ে হয়ে জন্ম নিলে অনেকটা ত্যাগ করতে হয়। আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো আপন মানুষ পাইনি। সেজন্য অন্যায়কে সাপোর্ট করে এই মানুষটাকে বিয়ে করে এখান থেকে যায়। বিয়ের 8 বছর পর আমার একটা ছেলের জন্ম হয়। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সব